নমস্কার, আমি সৃজা। এই রাজ্য থেকে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। এই ঘটনার আকস্মিকতা আমরা যারা রাজ্যবাসী তারা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি। খুব স্বাভাবিক, এত বড় একটা দুর্ঘটনার অভিঘাত এত চট করে কাটিয়ে ওঠা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। যেখানে আমরা যারা রাজ্যবাসী তাঁদেরই এতটা জোরে ধাক্কা লেগেছে এরকম একটা দুর্ঘটনায়, মানে আমরা তো পরোক্ষভাবে ধাক্কা খেয়েছি, কিন্তু যারা প্রত্যক্ষভাবে এই দুর্ঘটনার সম্মুখীন, যাদের মাথার উপর থেকে হঠাৎ করেই ছাদটা চলে গেছে বলে মনে হচ্ছে, তাদের রুটি রুজির একমাত্র সংস্থান কেড়ে নেওয়া হয়েছে, তাদের মানসিক অবস্থা এই মুহূর্তে কেমন হতে পারে সেটা আমরা মোটামুটিভাবে আন্দাজ করতেই পারি যে তাঁরা কতটা মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। মোটামুটিভাবে চাকরি যে আর ফিরবে না এটা বোঝা যাচ্ছে পরিস্থিতি দেখে। তো সেই কারণের জন্যই তাঁরা আন্দোলনে নেমেছেন। সেই শিক্ষকরা 26,000 চাকরিহারা শিক্ষকরা এই মুহূর্তে আন্দোলন করছেন গোটা রাজ্য জুড়ে, আর সেটাই করা উচিত। আজকে গোটা রাজ্য জুড়ে মেদিনীপুর থেকে শুরু করে বারাসাত, কলকাতার কসবা, বিভিন্ন জায়গার ডিআই অফিসে আন্দোলন করেছেন এই চাকরি প্রার্থীরা। প্রথমেই সেই ছবিটা, আন্দোলনের সেই ছবিটা কেমন ছিল আসুন দেখে নিই। শুধু ডিআই অফিস নয়, কলকাতার গড়িয়াহাট মোড়েও আন্দোলন হয়েছে এবং গড়িয়াহাট মোড়কে অচল করে দিয়েছিলেন এই সমস্ত চাকরিহারা শিক্ষকরা। চাকরি হারিয়ে দিশেহারা শিক্ষকরা যখন আন্দোলনের পথ বেছে নিয়েছেন, নিজেদের দাবি জানাচ্ছেন, ঠিক সেই সময় মানুষ হিসেবে আমাদের বলতে লজ্জা হয় যে আজকে ডিআই অফিসে পুলিশ তাঁদের উপরে লাঠিচার্জ করে এবং লাথি মারে। সেই ছবিও আমরা আজকে দেখতে পেয়েছি। গণতন্ত্রের এক অসম্ভব লজ্জা যে যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা যখন তাঁদের দাবি জানাচ্ছেন, সরকারের কাছে দাবি জানাচ্ছেন, যে চাকরি সরকার নিয়ে নিয়েছে আর যে চাকরি দেওয়ার দায়িত্ব সরকারের, সেই দাবি যখন তারা জানাচ্ছেন, নিজেদের প্রাপ্য যখন তারা ফেরত পেতে চাইছেন, সেই সময় পুলিশ তাঁদের উপরে লাঠি চার্জ করছে, এমনকি লাথি মারতেও কসুর করছে না। কেমন ছিল সেই দৃশ্য, সেই ভয়ানক দৃশ্য? আসুন একবার দেখি। গোটা রাজ্য জুড়ে এই ছিল চাকরিহারা শিক্ষকদের প্রতি মমতা ব্যানার্জির সরকারের, মমতা ব্যানার্জির পুলিশের এই ব্যবহার। এই ছবি আপনারা সকাল থেকেই দেখেছেন, আমি জানি, নতুন করে আর দেখানোর কিছু নেই, তাও একবার দেখালাম যে এই ঘটনার গুরুত্ব কতটা সেটা বোঝানোর জন্য। এবার আসি একটু অন্য প্রসঙ্গে, মানে এই সরকারি চাকরি বা শিক্ষকদের চাকরি প্রসঙ্গে। এই যে 26,000 মানুষের চাকরি চলে গেছে, এই যে 26,000 মানুষ পথে বসেছেন, যাদের মধ্যে অনেকে দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য শিক্ষক বলে দেগে দেওয়া হচ্ছে, যারা টাকা দিয়ে চাকরি কিনেছিলেন, সবটাই কি শুধুমাত্র তাঁদের দোষ? এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করি আসুন। আমরা জানি যে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় এলেন তারপর থেকে রাজ্য জুড়ে সমস্ত কিছুতে দুর্নীতি হয়েছে। গত বছরটা মানে 2024 9 অগস্টের পর থেকে আমরা প্রতিটা রাজ্যবাসী রাস্তায় ছিলাম, কারণ স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হয়েছিল। এবার এবছরের শুরু থেকে শুরু হয়েছে শিক্ষকদের নিয়ে যে দুর্নীতি, সেই দুর্নীতির পালা। এখনো পর্যন্ত বোধহয় দুর্নীতির পালা কিছুই শুরু হয়নি, কারণ এখনো পর্যন্ত প্রাথমিক এবং আপার প্রাইমারি আর কি সেই টেটের যে রায় সেটা এখনো পর্যন্ত বাকি রয়েছে, সেটা হলে কি হবে আমরা জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে
যারা চাকরি কিনেছিলেন, টাকা দিয়ে চাকরি কিনেছিলেন, অবশ্যই তারা দুর্নীতিগ্রস্ত, এটা বলতেই হবে। কিন্তু শুধু কি তাঁদের দোষ? আমরা কি জানি না কিভাবে মমতা ব্যানার্জির দালালরা, পোষা দালালরা তাদের বাড়ি বাড়ি গিয়ে রীতিমতন উস্কেছিলেন যে এই টাকাটা দিয়ে চাকরিটা কিনলেই তাদের সারা জীবনের চাকরিটা সিকিওর, কিভাবে প্রলোভিত করেছিলেন, যেখানে একটা রাজ্যে এত বছর ধরে কোনো শিল্প নেই, চাকরি বাকরির কোনো গল্প নেই, সেখানে অল্প কিছু টাকা দিলেই, মানে ওদের ভাষায় অল্প কিছু টাকা দিলেই একটা সরকারি চাকরি হয়ে যাবে। কারণ সরকারি চাকরি মানে শুধু তো সরকারি চাকরি নয়, সরকারি চাকরি মানে মানুষ আরও অনেক কিছু ক্যালকুলেট করেন। সরকারি চাকরি মানে একটা নির্দিষ্ট সময়, সরকারি চাকরি মানে একটা নির্দিষ্ট ছুটি, সরকারি চাকরি মানে আজীবনের নিরাপত্তা, পেনশন রয়েছে। তো এই সমস্ত কিছু ক্যালকুলেট করে তারা বুঝেছিলেন যে নিজেদের ঘটিবাটিটা বিক্রি করে হলেও যদি এই চাকরিটা আমরা কিনে নিতে পারি তাহলে আজীবন আমরা নিরাপদ। আর এটার জন্য রীতিমতন মাইনে দিয়ে পোষা দালাল রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা, শুধুমাত্র মানুষকে প্রলুব্ধ করার জন্য যে তাঁরা যাতে পয়সা দিয়ে এই চাকরিটা কেনেন। অর্থাৎ সেক্ষেত্রে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তারা তো অবশ্যই দুর্নীতিগ্রস্ত, কিন্তু যারা এই প্রলোভন দেখিয়েছেন তাদের কি হবে? তাদের কি কোনো অপরাধ নেই? তাদের কি কোনো শাস্তির ব্যবস্থা নেই? তারা তো এখনো পর্যন্ত বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমরা তো এখনো পর্যন্ত মমতা ব্যানার্জিকে দেখতে পাচ্ছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাইক মুখে নিয়ে তিনি রীতিমতন চিৎকার করে প্রশ্ন করছেন আপনি যোগ্য না অযোগ্য। এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি অযোগ্য শিক্ষক হয় তাহলে তাকে এই অযোগ্য শিক্ষক বানালো কে? এই অযোগ্য শিক্ষক বানালো কারা? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তর দেবেন মমতা ব্যানার্জি নিজে। কেন এত অযোগ্য শিক্ষক নিয়োগ হয়েছে সেই তদন্ত কে করবে? করতে হবে মমতা ব্যানার্জিকে, কিন্তু সেটা মমতা ব্যানার্জি পারবেন না। কারণ আমরা জানি এই তদন্ত করতে গেলে ওনার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে, আর সেই কারণের জন্যই উনি একবারও নিজের সরকারের কোনো রকম বিরুদ্ধে কোনো কথা বলছেন না, উল্টে বলছেন উনি অযোগ্যদের পাশে রয়েছেন। এটা গেল একটা প্রসঙ্গ, এগুলো আপনারা সবাই জানেন। এবার আসছি বামফ্রন্টের প্রসঙ্গে। মমতা ব্যানার্জির কিছু পোষা দালাল যারা এই চাকরির জন্য মানুষকে উস্কেছিল কিছু পয়সার বিনিময়ে, অবশ্যই তাদের কাছে কিছু পার্সেন্টেজ তো গেছেই, 25% তো গেছেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এটা মমতা ব্যানার্জি নিজে বলেছেন মঞ্চে উঠে যে 75% ওনার, 25% দালালদের। সুতরাং 25%-এর জন্য তারা এভাবে প্রলোভন দেখিয়েছে, প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলেছেন অসংখ্য চাকরি প্রার্থীদের, যাদের সত্যিই চাকরির দরকার ছিল, যারা সত্যিই অসহায় বোধ করছিলেন চাকরি নেই বলে তাদেরকে। তো যাই হোক, এবার সেই পোষা দালালরা এই সময় মার্কেটিংয়ে নেমে পড়েছে যে বামফ্রন্ট সরকারের আমলেও নাকি দুর্নীতি হয়েছে। তারা কোথা থেকে একটা পেপার কাটিং জোগাড় করেছে, এবং সেই পেপার কাটিংটা আমি দেখলাম কিছু এই মমতা ব্যানার্জির পোষা দালালদের ফেসবুকে তারা শেয়ার করছেন। যদিও এভাবে মমতা ব্যানার্জির পোষা দালাল কথাটা বলতেও আমার খারাপ লাগছে, কারণ তারাও আমাদের সহনাগরিক, কিন্তু তারপরেও কিছু করার নেই। এত বড় সর্বনাশ যারা ডেকে আনেন তাদেরকে দালাল ছাড়া আর কি বলবো আমরা, দালালই তো। সেক্ষেত্রে তারা এভাবে নিজেদের ফেসবুকে এই পেপার কাটিং শেয়ার করছেন এবং তারা বলছেন যে বামফ্রন্ট সরকারের আমলেও নাকি দুর্নীতি হয়েছে। আপনারা দেখুন সেই পেপার কাটিংয়ে লেখা রয়েছে 2200 শিক্ষক। প্রথম কথা হচ্ছে যে এই পেপার কাটিংটা কোন পেপারের, আমি কয়েকজনকে জিজ্ঞাসাও করেছি, তারাও সঠিকভাবে এটার কোনো উত্তর দিতে পারেননি। আমি সত্যিই জানি না এই পেপার কাটিংটা কোথা থেকে এসছে। আপনারা যদি জানেন আমাকে দয়া করে একটু জানাবেন। তো প্রথম কথা হচ্ছে এই পেপার কাটিংটা কোন পেপারের, কারা লিখছে এটা জানা নেই। এই যে ঘটনাটা ঘটেছে এর পরবর্তী পদক্ষেপ কি হয়েছিল জানা নেই, কিন্তু তারপরেও আমরা স্বীকার করে নিচ্ছি যে যখন বামফ্রন্টের সরকার ছিল 34 বছরে কিছু ছোটোখাটো দুর্নীতি হয়েছে, অবশ্যই হয়েছে। এবং এই যে 1993 এবং 1996 এই যে পেপার কাটিংটার মধ্যে এই বছর দুটোর উল্লেখ রয়েছে, এইরকম ছোটোখাটো দুর্নীতির কারণেই, কথাটা ছোটোখাটো বলছি এই কারণের জন্যই, একজনেরও দুর্নীতি হওয়া উচিত না। একজনের আমি দুর্নীতিকে জাস্টিফাই করছি না, একজনের ক্ষেত্রেও দুর্নীতি হওয়া উচিত নয়, কিন্তু লক্ষিন্দরের যে বাসর ঘর বানানো হয়েছিল সেখানেও একটা ছিদ্র ছিল। দুর্নীতি কাজ করতে গেলে হয়ে যায়, কারণ প্রতিটা মানুষ সৎ হবেন এরকম তো নয়, কারণ আমরা এখনো পর্যন্ত কুমোরটুলি থেকে মানুষ অর্ডার দিয়ে বানাতে পারিনি।
সেক্ষেত্রে যে সমস্ত ছোটোখাটো দুর্নীতি হয়েছিল সেই সমস্ত দুর্নীতি যাতে আর না হয় তার জন্য জ্যোতি বসু তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি 1997 থেকে এসএসসি চালু করেছিলেন যাতে এই দুর্নীতি আর কখনো না হয়। এবং তারপর থেকে আমরা দেখেছি 1998 থেকে যে নিয়োগ হয়েছিল তার পরবর্তী সময় প্রতি বছর তার একটাও কোনো দুর্নীতি নেই, সেখানে একটাও কোনো কলঙ্ক নেই। সুপ্রিম কোর্টের ভাষায় টেইন্টেড ক্যান্ডিডেট একজনও নেই। এই দুর্নীতি ঢাকতেই বামফ্রন্ট সরকারের এই ব্যবস্থা ছিল। মমতা ব্যানার্জির সরকার পয়সা নিয়ে চাকরি দিচ্ছেন। জ্যোতি বসু তার বামফ্রন্ট সরকার এসএসসি চালু করছে যাতে দুর্নীতি না হয় আর কখনো নিয়োগের ক্ষেত্রে। এখানেই বামফ্রন্ট সরকার আর তৃণমূল কংগ্রেসের সরকারের পার্থক্য। অনেকে আবার ত্রিপুরার কথাও তুলছেন, যেহেতু ত্রিপুরায় বামফ্রন্ট সরকার ছিল ওনারা বলছেন যে সেখানেও শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছিল। কিন্তু আপনারা বোধহয় জানেন না যে ত্রিপুরা, একটু খেয়াল করবেন, গুগল করবেন, একটু পড়াশোনা করবেন, জানতে পারবেন ত্রিপুরায় নিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছিল, কিন্তু সেটা কখনোই দুর্নীতি নয়। ওবিসি সার্টিফিকেট বিলির ক্ষেত্রে কত পার্সেন্টেজ বিলি হবে সেই নিয়ে একটা গোলমাল হয়েছিল, তাতে কিছু মানুষের চাকরি চলে গিয়েছিল, এটা সত্যি কথা, কিন্তু সেটা দুর্নীতির জন্য না, সেটা টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যাল ফল্ট। এটা একটুখানি জানবেন, তারপরে এই ভুল তথ্যগুলো শেয়ার করবেন, এই ভুল তথ্যগুলো ছড়াবেন। আর প্লিজ মমতা ব্যানার্জির দুর্নীতি ঢাকতে অন্তত পক্ষে বামফ্রন্ট সরকারের সঙ্গে তুলনা করবেন না, কারণ স্বর্গ আর নরকে কখনো তুলনা হয় না, সেটা যে রাজ্যই হোক, সেটা পশ্চিমবঙ্গই হোক আর সেটা ত্রিপুরাই হোক। এবার আসি বিজেপি প্রসঙ্গে। বিজেপি এবার ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তারা বলছে যে 2026-এ মানে আগামী বছর যে বিধানসভা ভোট রয়েছে সেখানে বিজেপির সরকার আসলে নাকি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং যে সমস্ত শিক্ষকের চাকরি চলে গেছে তাদের নাকি আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এখন প্রশ্ন হচ্ছে যে 2026-এ যদি ক্ষমতায় আসি তাহলে নিয়োগ প্রক্রিয়া হবে কেন? এ রাজ্যের প্রধান বিরোধী দল তো বিজেপি, তারা এখন কেন বলবে না মানে এই নিয়োগের কথাটা? কেন ক্ষমতায় আসলে তখনই বলবে? এটা একটা প্রশ্ন। আরও একটা প্রশ্ন হচ্ছে যে এ রাজ্যের বিরোধী দলনেতার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, যিনি নিজেই 2016 সালের এই চাকরি চুরির যে স্ক্যাম সেটার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, তার ভাই দিব্যেন্দু অধিকারী থেকে শুরু করে ভারতী ঘোষ, প্রতিটা বিজেপি নেতা নেত্রীর নাম এই চাকরি চুরির স্ক্যামের সঙ্গে জুড়ে গেছে। আমরা বারবার খবরে সেটা জানতে পারছি। অর্থাৎ যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত তারাই নাকি সরকার গড়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করবে। যদি সেটাই হয় তাহলে এক্ষেত্রেও ত্রিপুরার কথা বলতে হয়। ত্রিপুরায় বিধানসভা ভোট ছিল 2023 সালে, সেখানেও বিজেপি এটা বলেই ভোট চেয়েছিল যে এই যে টেকনিক্যাল ফল্ট যেটার জন্য ত্রিপুরাবাসী কিছু মানুষের, কিছু শিক্ষকের চাকরি চলে গিয়েছিল, তাদের নাকি চাকরি ফিরিয়ে দেওয়া হবে বিজেপিকে ক্ষমতায় আনলে। ঠিক এই কথা বলেছিল 2023-এ যখন ভোট চাইতে গিয়েছিল বিজেপি। আজ 2 বছর হয়ে গেছে, একটু খবর নিন তো ত্রিপুরাবাসী ওই সমস্ত শিক্ষক তাদের চাকরি ফেরত পেয়েছেন কিনা। ছেড়ে দিন ত্রিপুরা, 2024 গত বছর লোকসভা ভোটের সময় নরেন্দ্র মোদী তিনি যখন এ রাজ্যে এসেছিলেন সেই সময় ডিভিশন বেঞ্চ যখন রায় দিয়েছিল যে 26,000 শিক্ষকের চাকরি চলে যাবে, পুরো প্যানেল বাতিল হবে, তখন নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন যে তিনি নাকি শিক্ষকদের পাশে থাকবেন। হয়ে গেল, শিক্ষকদের চাকরি চলে গেছে, সেই রায় বেরিয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ হতে চললো। একটা স্টেটমেন্ট এখনো পর্যন্ত কি দিয়েছেন প্রধানমন্ত্রী? এবার আপনারাই ভেবে দেখুন যে বিজেপিকে ক্ষমতায় আনলে তারা কতটা স্বচ্ছভাবে নিয়োগ করে এ রাজ্যে একটা স্বচ্ছ সরকার, একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া তৈরি করতে পারবে। হ্যাঁ, অভিজিৎ গাঙ্গুলি কিছু সমাধান বার করেছেন ঠিকই, সেটার আদৌ কতটা বস্তুগত শর্ত রয়েছে সেটা আমার জানা নেই অবশ্যই, কারণ আমি আইনের ছাত্রী নয়। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলছেন সেটা তো আসলে বিজেপির জন্য নয়, ওনার নিজের তাগিদেই বলছেন, যেহেতু প্রথম থেকে উনি এই বিষয়টার সঙ্গে জড়িয়েছিলেন এবং এই বিষয়টাকে ভিত্তি করেই ওনার রাজনৈতিক ক্যারিয়ার গড়ে উঠেছে। তাই এখন মুখ বাঁচানোর জন্য তিনি একটু আবল তাবল কিছু সলিউশন বলতে পারেন, বা সঠিক সলিউশনও বলতে পারেন, আমার জানা নেই। এটা যদি সঠিক সলিউশন হয় তাহলে সেটা করা উচিত, আর যদি সেটা সঠিক না হয় তাহলে শুধুমাত্র মন ভোলানোর জন্য এই এতগুলো মানুষ যাদের পেটের ভাত কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার, তাদেরকে এভাবে আশ্বাস দেওয়া বোধহয় মানুষ হিসেবে উচিত নয় অভিজিৎ বাবুর। যাই হোক, আজকে গোটা দিন জুড়ে, গোটা রাজ্য জুড়ে এই আন্দোলনের ছবি ছিল।
আগামীতেও নিশ্চয়ই এই আন্দোলন চলবে, আর এই আন্দোলন তো অবশ্যই করতে হবে সরকারের বিরুদ্ধে। প্রতিটা দুর্নীতির বিরুদ্ধে মানুষকে পথে নামতে হবে, প্রতিটা দুর্নীতির বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে, প্রতিটা দুর্নীতির বিরুদ্ধে মানুষকে আওয়াজ তুলতে হবে। আর অবশ্যই প্রতিটা মানুষকে মনে রাখতে হবে যে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো কিচ্ছু অরাজনৈতিক নয়। তাই আপনারা যখনই কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তখনই সবসময় বামেদের পাশে পাবেন। আজকেও এসএফআই ডিওয়াইএফআই ডিআই অফিসের সামনে প্রতিবাদ দেখিয়েছে। এই ছিল আজকে চাকরিহারাদের জন্য বামেদের প্রতিবাদ, বামেদের আন্দোলন। এই আন্দোলন চলবে, আগামী দিনেও চলবে, যতদিন পর্যন্ত না এই চাকরিহারাদের কিছু অন্তত সুরাহা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা প্রতিবাদ করব, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করব। আর আপনারা মাথায় রাখবেন, সরকার চালাতে গেলে কিছু ছোটখাটো দুর্নীতি হয়, কিন্তু সরকার চালাতে গিয়ে কিছু ছোটখাটো দুর্নীতি হওয়া আর দুর্নীতি করার জন্য সরকার চালানো, তার পার্থক্য রয়েছে। দুর্নীতিকে জাস্টিফাই করে দেওয়া, তার পার্থক্য রয়েছে। আর এই পার্থক্যটাই বামফ্রন্ট সরকার আর তৃণমূল কংগ্রেসের সরকারের।